সিলেট মহানগরীর কিনব্রিজ এলাকায় এক ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে মারা গেছেন র্যাব সদস্য ইমন আচার্য। ঘটনার পরপরই অভিযুক্ত ব্যক্তি পাশের একটি বাসায় ঢুকে ওই বাড়ির এক শিশুকে জিম্মি করার চেষ্টা করে। পরে পুলিশ কৌশলে তাকে আটক করে। এ বিষয়ে আর তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ হোসেন সুজাত। সুজাত, কয়টা নাগাদ এই ঘটনা ঘটেছে? পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা এই বিষয়ে কি বলছেন? এই বিষয়ে মামলা দায়ের হওয়ার কোনো কথা হয়েছে কিনা এখন পর্যন্ত? দেখুন তিশা, আজ বেলা 12টার পর সিলেটের কিনব্রিজ এলাকায় সিলেট কোতোয়ালি মডেল থানা পুলিশ বাপ্পি নামে এক ছিনতাইকারীকে ধরার জন্য আসলে ধাওয়া করে এবং ঠিক ওই মুহূর্তে কিনব্রিজে অবস্থান করছিলেন র্যাব ৯ সদস্য ইমন আচার্য। তিনি যখন দেখছিলেন যে পুলিশ ছিনতাইকারীকে ধাওয়া করছে, ঠিক তখনই তিনি পুলিশকে সহযোগিতার জন্য এগিয়ে আসেন এবং ছিনতাইকারীকে ধরার চেষ্টা করেন এবং ঠিক ওই সময়ে ওই ছিনতাইকারী র্যাব সদস্যর বুকের বাম পাশে ছুরিকাঘাত তিনি সেখানে আসলে লুটিয়ে পড়েন এবং এরপরেই সেই বাপ্পিকে কোতোয়ালি মডেল থানা পুলিশ আটক করে। আমরা এই বিষয়ে একটু কথা বলবো সিলেটের মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলামের সাথে। সাইফুল ভাই, আসলে ঘটনাটা আসলে কি এবং কখন ঘটেছে, বা এই মুহূর্তে ইমন আচার্য মারা গেছেন, মামলার প্রক্রিয়াটা কতদূর? ধন্যবাদ। ঘটনাটি ঘটেছে আনুমানিক দুপুর 12 ঘটিকায় কিনব্রিজ এলাকায়। ওখানে পুলিশ সদস্যরা একজন ছিনতাইকারীকে যখন ধাওয়া করে, ছিনতাইকারী ধাওয়া খেয়ে যখন কোতোয়ালি থানার দিকে ওদিকে চলে যাওয়ার সময় আমাদের র্যাব সদস্য ওখানে ছিলেন। র্যাব সদস্যের সামনে যখন পড়ে, সে পুলিশের সহায়তা এগিয়ে আসে এবং সে ছিনতাইকারী সে কিন্তু সাহসিকতার সাথে সে জাপটে ধরে। ছিনতাইকারীর কাছে ছুরি ছিল, সে তৎক্ষণাৎ ছুরি বের করে তাকে বুকের বাম পাশে ছুরিকাঘাত করে পরবর্তীতে তাকে আটক করা হয়েছে এবং ছুরিটি উদ্ধার করা হয়েছে। র্যাব সদস্যকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে সার্জারি বিভাগ, প্রথমে সে জরুরি বিভাগ, পরবর্তীতে সার্জারি বিভাগ, পরবর্তীতে আইসিইউতে নিয়ে যাওয়া হয় এবং ওখানে সে মৃত্যুবরণ করে। র্যাব সদস্যর মৃত্যুতে এখনও কোনো অভিযোগ দেওয়া হয়নি, তার পরিবারের সদস্যকে খবর দেওয়া হয়েছে। এখানে সুরতহাল হবে, ময়নাতদন্ত হবে। ওনার যখনই অভিযোগ দেবে তখন আমরা মামলা রুজু করে আসামিকে আদালতে চালান করব। ওই ছিনতাইকারীকে আরেকটি বাসায় ঢুকে একটা শিশুকে নাকি জিম্মি করেছিল। ওখানে সে আরেকটি শিশুকে গলায় ছুরি দিয়ে জিম্মি করেছিল। পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে সাহসিকতার সাথে তাকে ওই অবস্থা থেকে তাকে আটকও করা হয় এবং ছুরিটি উদ্ধার করা হয়। অসংখ্য ধন্যবাদ। তিশা, আপনি শুনছিলেন যে আমরা পুলিশ কর্মকর্তার সাথে কথা বলেছিলাম। তিনি আসলে বলছেন যে ওই ছিনতাইকারী র্যাব সদস্যকে আঘাত করে মৃত্যু নিশ্চিত হওয়ার পর সে আসলে আরেকটি বাসায় গিয়ে প্রবেশ করে এবং সেখানেও একটা শিশুকে সে জিম্মি করার চেষ্টা করে। তবে পুলিশের কৌশলে কারণে শিশুটি বেঁচে যায় এবং ওই যে ছিনতাইকারী রয়েছে বাপ্পি, তাকে কিন্তু পুলিশ আটক করে নিয়ে গেছে এবং সে কোতোয়ালি মডেল থানাতে এখন পুলিশের হাতে আটক আছে এবং পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিশা। সুজাত, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, সিলেটে ছিনতাইকারী ধরতে গিয়ে র্যাব সদস্য হত্যা হয়েছে, নিহত হয়েছেন, সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হোসেন আহমেদ সুজাত। বগুড়া পুলিশ লাইন্সে জেলা পুলিশের বেতার শাখার সহকারী উপপরিদর্শক এএসআই আরিফুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আতর রহমান জানান, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় আরিফ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। সকালে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ সহ জেলা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে করা হলেও এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। মৃত পুলিশ কর্মকর্তা আরিফের বাড়ি নাটোরের নলডাঙ্গা উপজেলার পদ্মবিল ঘড়িয়ায়। চট্টগ্রামের বাকলিয়ায় 4 বছরের শিশু ধর্ষণে অভিযুক্ত মনিরকে আসামি করে মামলা করেছে শিশুটির বাবা। শিশুর নানি প্রথম চিহ্নিত করেন মনিরকে। নির্যাতিত শিশুটি চিকিৎসা দেয়া হচ্ছে চট্টগ্রাম মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে। চিকিৎসকরা বলছেন সে সুস্থ আছে। তার ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ঢাকায়। রাজীব বড়ুয়ার প্রতিবেদন। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরের বাকলিয়ার চেয়ারম্যান ঘাটা এলাকায় বিসমিল্লা ভবনের সিঁড়িঘরে 4 বছরের এক শিশুকে কান্নারত অবস্থায় দেখতে পান এলাকার লোকজন। শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। শিশুর নানি জানান, ডেকোরেটর কর্মী মনিরকে চিহ্নিত করা গেছে। শিশু বাচ্চা 3.5 বছরের বাচ্চা, এটা কত বলতে পারে না এটার দোষ কি, এটা কি দোষ করছে, কোন শত্রু আছে এটার সাথে, তো ওর কিসের শত্রু। সকালে এলাকার লোকজন জানান, এই নির্মম নির্যাতনের উচিত বিচার তারা চান। ঠিকঠাক বিচার না পাওয়ার শঙ্কায় বৃহস্পতিবার রাতে লোকজন বেশি উত্তেজিত ছিল। তবে
পুলিশের উপর হামলা এবং গাড়িতে আগুন দেওয়ার সঙ্গে এলাকার লোকজন জড়িত ছিল না। এসব নাশকতা করেছে এলাকার বাইরের কিছু লোক। রাষ্ট্রীয়ভাবে বিচারটা পাচ্ছে না, ওই জন্য জনগণ চাচ্ছে যে আইন হাতে তুলে নিতে। যেমন গতকালকে তো অনেক ঘটনা হয়ে গেল। এই এলাকার মানুষ গতকালকে থেকে খুব তারা চাইছে যে পুলিশের কাছে না দিয়ে তারা নিজেই বিচার করুক। 3 মাস পরে ওনাকে ফাঁসি দিয়ে দেবো। পুলিশের কালকে এই কথা বলছে, আমরা বলছি না, আমাদের হাতে তুলে দেওয়া হবে না, আমাদের হাতে তুলে দেবো, আমরা জনগণের আমরাই শাস্তি দেবো ওনাকে। এদিকে চট্টগ্রাম মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন জানান, নির্যাতিত শিশুর ডিএনএ পাঠানো হয়েছে ঢাকায়। তার চিকিৎসা চলছে চট্টগ্রাম মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে। সে বর্তমানে সুস্থ আছে। এটা খেলাধুলা করতেছে, সকালবেলা নাস্তা করেছে, এমনি তার কোনো বাইরে এক্সটার্নাল কোনো নেই, ইনজুরি নেই, মেয়েটা পুরোপুরি সুস্থ আছে বলা যায়। তার খাওয়া দাওয়া সব কিছু নাম। চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া জানান, মামলা দায়েরের পর তদন্ত শুরু হয়েছে। তারা চেষ্টা করছেন দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার। ফাঁসিতে তো কার্যক্রম, এটা আদালতের কাজ। আমার কাজ হলো যে এটা এভিডেন্স কালেক্ট করা, তদন্ত রিপোর্ট সূক্ষ্মভাবে এবং সাবমিট করা। এখানে মেডিকেল রিপোর্ট লাগবে, আমার এখানে ফরেন্সিক রিপোর্ট, এই সব কিছু দিয়ে আমার আদালতে আমি চার্জশিট দাখিল করবো এবং উইদিন শর্ট টাইমে 7 দিনের মধ্যে আমি এই মামলার কার্যক্রম সমাপ্ত করতে চাই। বৃহস্পতিবার রাতে শিশু ধর্ষণের অভিযোগ জানাজানি হওয়ার পর অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে বাকলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি ঘিরে দীর্ঘ সময় ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। সংঘর্ষে পুলিশ, বিক্ষোভকারী ও সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হন। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম। রামিসা ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সোহেল রানা নিজের এলাকাতেও ছিল ত্রাস। গ্রামের নিরীহ মানুষকে নানাভাবে নির্যাতন করত, বসাতো জুয়ার আসর, নদীতে চুরি করে অবৈধ জাল দিয়ে মাছ ধরত। তার ভয়ে এখনো মুখ খুলতে সাহস পায় না এলাকার অনেকেই। বুলবুল আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন নাসিব আলী। পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডে গ্রেপ্তার সোহেল রানা নিজ এলাকাতেও ছিলেন সন্ত্রাসের গডফাদার। দিনে দুপুরে নির্মাণাধীন ব্রিজের মালামাল তুলে নিয়ে যাওয়া, আত্রাই নদীর স্রোত বাধা দিয়ে মাছ ধরা এবং নিরীহ মানুষকে নির্যাতন করা ছিল তার নিত্যদিনের কাজ। শুধু তাই নয়, মাদক নেয়া, জুয়া খেলা ছিল তার নেশা। ব্রিজের জিনিসপাতি আমার সাল গাংসুতি করেছিল, সেই ওই কালীনগরের মানুষ এনে ওই থুছিল। 4 বছর হচ্ছে কোনো যোগাযোগ নেই, ফোনে কোথাও বলেনি একদিনও। আমি যে একটা সাওয়াল, আমার খরচপাতিও দেয় না, আমি স্কুলে পড়ি, আমার খরচপাতি কিছুই দেয় না। আমার ছেলে আজ থেকে 5 বছর হলে ঋণপাতি করে আমার খালাকে চলে গেছে ঢাকা। রামিসার হত্যা ও ধর্ষণের খবর জানার পর তার নিজ গ্রাম নাটোরের সিংড়ার মহেশচন্দ্রপুর ও আশপাশের এলাকায়ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে তার ছবি প্রকাশের পর হতবাক এলাকাবাসী। এরকম যেন এত বড় অপরাধ যেন কখনোই যেন না হয় বাংলাদেশে, যাতে সবাই এর বিচার দেখে সবাই যেন মুগ্ধ হয়, যেন সবাই ভয় পায়। এটা যে গুরুতর অপরাধ করছে বা এটা খুব খারাপ কাজ, আর যেটা আইনের যে ব্যবস্থা হয়, আইনগত ব্যবস্থা আমরা চাই যে আইনগত ব্যবস্থা হয়। সে যে অপরাধ করছে, আমরা চাই যে এরকম জঘন্যতম অপরাধ, এরকম নির্মম ঘটনা যেন বাংলাদেশের কোথাও না হয়। এলাকাবাসী তো বটেই, সোহেলের পরিবারের সদস্যরাও রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার চান। বুলবুল আহমেদ, ৭১, নাটোর। কোরবানির ঈদের আর মাত্র 1 সপ্তাহ বাকি, অথচ চট্টগ্রামে এখনো পুরোপুরি জমে ওঠেনি কোনো পশুর হাট। তবে ভিন্ন চিত্র গরুর খামারগুলোতে। প্রতিটি খামারে কেনাকাটা জমেছে হাটের মতোই। চট্টগ্রাম মহানগর ও এর আশপাশে এরকম অন্তত 150টি খামার রয়েছে। বেশিরভাগ খামারই বলছেন এর মধ্যে বিক্রি হয়ে গেছে 90% পশু। তবে ক্রেতাদের অভিযোগ, বাজারের চেয়ে খামারে গরুর দাম বেশি। বিস্তারিত রাজীব বড়ুয়ার প্রতিবেদনে। কোরবানির ঈদ সামনে রেখে চট্টগ্রামে জমে উঠতে শুরু করেছে পশুর বাজার। হাটে ক্রেতার ভিড় থাকলেও বিক্রি নেই। বিক্রেতারা বলছেন হাটে বিক্রি বাড়বে আরও কদিন পর। হাট ইজারাদার বলছেন হাটে আসা ক্রেতা বিক্রেতারা যাতে নির্বিঘ্নে কেনাকাটা করতে পারে সেই ব্যবস্থা রয়েছে। পাশাপাশি নগরীতে অবৈধ পশুর হাট যাতে বসতে না পারে সেজন্য প্রশাসনের সহযোগিতা দরকার। 4 লাখ চালি 3 লাখ করছে, কেউ 2.5 লাখ করছে, ছোটটা আছে, ছোটটা 1.5 লাখ 2 লাখ এরকম দাম বলছে পাবলিক। আমি কুষ্টার দিকে আইছি, 14টা গরু নিয়েছে, একটা গরু বিক্রি হয়েছে। প্রশাসনের কাছে আমরা ডিসির কাছেও জানাইছি,
তারপরে ওসির কাছেও জানাইছি, ওরাও চেষ্টা করতেছে অবৈধ যেগুলো বাজার আছে এগুলো ভেঙে ফেলবে। তো আমরা আশাবাদী যদি ভেঙে ফেলে তাইলে আমাদের একটু লাভবান হব। কেন এত দূর থেকে ব্যাপারীরা গরু নিয়ে আসছে, বাইরে যদি গরু বিক্রি হয় তাহলে তো আমার হাটে গরু সেল কম হবে। তবে উল্টো চিত্র নগরীর গরুর ফার্মগুলোতে। কোরবানির পশু কিনতে ও দেখতে পরিবারের সদস্যদের নিয়ে ভিড় করছেন ক্রেতা দর্শনার্থীরা। এগ্রো থেকে যদি আমরা কিনলে আমরা এটা গরুটা রেখে দিতে পারতেছি। হ্যাঁ, আর আমাদের তো এখন গরুটা রাখা টাফ, সিটের ভিতরে তো আমরা রাখতে পারি না, ময়লা হয়ে যায়, বিভিন্ন রকম প্রবলেম হয়। দাম মোটামুটি বাজারের তুলনায় কি মনে হচ্ছে, এত বেশি রিজনেবল বললেও ভুল হবে। আর সুবিধা বলতে এসে দেখতে পারতেছি, বাচ্চারা খেলতে পারতেছে। গরুগুলো আগে থেকে কেনার পরও যেভাবে গরুটা নেয় তার থেকে বাড়তি পাচ্ছি, কারণ আমরা নর্মালি 1 মাসের হাতে রেখে আমরা কি করতেছি, প্রাইসিং করতেছি, যেটা 1 মাস ফ্রি অফ কস্টে থাকতেছে। তবে হাট ও অ্যাগ্রো ফার্মে আসা ক্রেতারা বলছেন পছন্দনীয় কোরবানির পশু মিললেও দাম গেল বছরের তুলনায় এবার কিছুটা বেশি। বড় গরুর দাম মোটামুটি মিডিয়াম আছে, ছোট গরুর চাহিদাও বেশি এবং দাম তুলনামূলক বেশি। গরু তো ওনারা যে পরিমাণ দাম দিচ্ছে আগের তুলনায় ডবল, কারণ বাজেটের সাথে মিলাইতে পারো কিনা এই চিন্তাও আছে আমাদের। যে লেবার খরচ ছিল গত বছর 300 থেকে 350 টাকা প্রতিদিন, এখন সেই লেবার খরচ প্রতিদিন 600 টাকা। চট্টগ্রামে এবার কোরবানিতে গবাদি পশুর চাহিদা রয়েছে 8,20,000। বিপরীতে এবার জেলায় কোরবানি পশুর কিছুটা ঘাটতি থাকলেও সংকট হবে না বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। কোরবান দেওয়ার জন্য যে পশু দরকার ওই পশু বাংলাদেশে আছে, এখানে কোনো বাইরে থেকে কোনো পশু আসার কোনো দরকার হচ্ছে না। তো আমরাও চাচ্ছি না যে আমাদের দেশে ইন্ডিয়া বা পার্শ্ববর্তী কোনো দেশ থেকে কোনো গরু আসুক। হাটের আগে নিরাপদ ও পছন্দের পশু কিনতে গরুর খামারে ভিড় বাড়ছে ক্রেতাদের। যদিও এবার নগরীতে 3টি স্থায়ী ও 16টি অস্থায়ী পশুর হাট বসবে। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। কুড়িগ্রামে জমে উঠেছে কোরবানির পশুর হাট। হাটগুলোতে পর্যাপ্ত পশুর সরবরাহ রয়েছে, তবে এখনো বেচা কেনা কম। বাজার দর নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। এদিকে ভারত থেকে গরু না আসায় স্বস্তিতে আছেন খামারিরা। রাজু মুস্তাফিজের পাঠানো প্রতিবেদন। ক্রেতা বিক্রেতার হাটটাকে মুখর কুড়িগ্রামের পশুর হাটগুলো। বিভিন্ন খামারে পালন করা দেশি জাতের গরু, মহিষ আর ছাগলে ভরে গেছে হাট, তবে বেচাকেনা এখনো জমে ওঠেনি। জেলার অন্যতম সীমান্তের হাটেও এবার ভারতীয় গরু ওঠেনি, তাই দেশীয় গরুর সরবরাহ বেড়েছে। তবে বাইরের ক্রেতা কম থাকায় গরু দ্রুত বিক্রি হচ্ছে না। খামারি এবং পাইকাররা জানান গরু বিক্রি করে মূলধন উঠছে না। 12টা মোষ কিনে নিয়ে আসছি, কিনার পরে এখানে কোনো একটা মাল বিক্রি করতে পারি নাই। গতবার যে গরুর দাম ছিল 80-85 হাজার টাকা, ওই গরুর দাম এবার হয়ে গেছে 1,10,000। 3টে বিক্রি করছি, একটায় কিছু টাকা লাভ হচ্ছে, আর 2টে গরুর মধ্যে 10-12 হাজার টাকা লস গেছে। 6 মণ 6.5 মণ, তো ওই অনুযায়ী আমি দাম চাচ্ছি আর কি 4,20,30 এরকম দাম চাচ্ছি, কিন্তু মানুষ বলতেছে আপনার 3,40,000, 3.5 লাখ। অন্যদিকে ক্রেতারা বলছেন এবার পশুর দাম গতবারের চেয়ে অনেক বেশি। আবার কেউ বলছেন সাধ্যের মধ্যেও গরু কেনা যায়। 3টে গরু বিক্রি করে আমার লস হয়েছে, আর একটা গরু আছে। আমাদের বাংলাদেশের গরু সবচেয়ে সৌন্দর্য বেশি এবং দাম বেশি, আর ভারতের গরুর দাম কম। আর বর্ডার এই গরুগুলো না আসার কারণেই খামারিরা কিছু টাকা পাচ্ছে, যদি আসতো তাহলে এই টাকাটা পাইতো না ওরা। হাট ইজারাদাররা জানান ক্রেতা বিক্রেতাদের হয়রানি ঠেকাতে এবার নিজস্ব কর্মী সহ পুলিশের বিশেষ টহল দল কাজ করছে। আর হাটে অনিয়ম ও ভারতীয় গরু আসা ঠেকাতে নিয়মিত মনিটরিং করছে প্রশাসন। প্রতিটি হাটে আমরা আমাদের টিম সহ আমরা মনিটরিং করছি, যাতে করে এখানে কোনো অসুস্থ গরু বা অন্য কোনো পথে গরু না আসে, সেটি আমরা প্রশাসনের সহায়তায় সার্বক্ষণিকভাবে মনিটরিং করে যাচ্ছি। অতি বৃষ্টি হওয়ার কারণে দূর দূরান্তের লোক এখনো আসে নাই। যারা গরু নিয়ে আসতেছে তারা বিক্রি করতেছে কম, রেটও কম। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এবার জেলায় 2,20,000 কোরবানির পশুর চাহিদা রয়েছে। এর বিপরীতে পশু প্রস্তুত আছে 2,96,000। মনিরা কাজরি, 71। কোরবানির ঈদের বাকি আর মাত্র কয়েকদিন। শেষ মুহূর্তে বেশ সাড়া ফেলেছে যশোরের নেইমার নামের বিশাল এক ষাঁড়। তেমনি দিনাজপুরের 30 মণ ওজনের মহারাজাকে দেখতে ভিড় বেড়েছে খামারে। অন্যদিকে পটুয়াখালীর কলাপাড়ার 3টি ষাঁড় ভয়ঙ্কর, বাদশাহ ও রাজা বাহাদুরকে নিয়ে আগ্রহ এখন পুরো জেলা জুড়েই। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন।
মাথার সামনে বিশেষ ধরনের চুল থাকায় খামারি শখ করে বিশাল আকৃতির এই ষাঁড়ের নাম রেখেছেন নেইমার। যশোরের অভয়নগরে ডাঙ্গাম সিহাটির খামারি নিরঞ্জন পাড়ই ৩ বছর ধরে পালন করছেন ৩৫ মণ ওজনের ফ্লেকেভি জাতের ষাঁড়টি। ৫.৫ ফুট উচ্চতা ১৩০০ কেজি ওজনের ষাঁড়ের দাম হাঁকা হচ্ছে ১২ লাখ টাকা। ছোটবেলা থেকে এর গলায় কোনো রশি দেওয়া হয় না, এর নিজের ইচ্ছা মতন ঘুরে ঘুরে বেলায়। বিশাল আকৃতির হলেও শান্ত স্বভাবের নেইমার দড়ি ছাড়াই ঘুরে বেড়ায় খামারের আশেপাশে। প্রতিদিনের খাবারে থাকে খৈল, ভুসি, ভুট্টা গুঁড়া, সবুজ ঘাস আর খুদের চালের ভাত। আমি তো ওকে সন্তানের মতোই যত্ন করি, লালন পালন করি, আমি খেতে দিই। এই একদম নেইমারের মতন দেখতে, ও চুল টুল কাটিং সব ওই রকম। দিনাজপুরের বিরামপুর উপজেলার শাহজাদপুর গ্রামের লুৎফর রহমানের খামারের যত্ন চলছে 5টি ফ্রিজিয়ান জাতের গরুর। এর মধ্যে প্রায় 30 মণ ওজনের ষাঁড় মহারাজা নজর কেড়েছে সবার। 2 শিং, মুখ আর 2 পায়ের সাদা অংশ দূর থেকে দেখলে মনে হবে রাজা বাদশাদের সময়ের শক্তিশালী ঘোড়া, কিন্তু আসলে এটি ফ্রিজিয়ান জাতের একটি ষাঁড়। 5টা গরুর মধ্যে এটাই সবচেয়ে বড় এবং ভালো, বেচার উপযুক্ত। হয়তো কোরবানির জন্য এমনও হতে পারে যে বড় বড় হাউস করে আমার থেকে হাউসের লোক আসে, হয়তো কোরবানি দিতে পারে। মহারাজা দেখাশোনা করেন 5 জন। প্রতিদিন খাবারের তালিকায় থাকে ভুট্টা, চালের খুদ, ভুসি, ধানের গুঁড়া, ছোলার বুট ভাঙা, খৈল, আপেল, কলা ও 1 মণ কাঁচা ঘাস। আর এর দাম ধরা হয়েছে 20 লাখ টাকা। 21,000-এর কিছু বেশি আমাদের চাহিদা। বাকি চাহিদা মিটিয়ে এখানকার খামারিরা প্রস্তুত আছে দেশের অন্যান্য জায়গার চাহিদা মেটানোর জন্য। এদিকে পটুয়াখালীর কলাপাড়ায় এবার সাড়া ফেলেছে 3টি ষাঁড়, ভয়ঙ্কর, বাদশাহ ও রাজা বাহাদুর। 7 ফুট দৈর্ঘ্য, 4.5 ফুট উচ্চতার রাজা বাহাদুরের দাম হাঁকা হচ্ছে 6 লাখ টাকা, ভয়ঙ্করের দাম 9 লক্ষ টাকা এবং বাদশার দাম হাঁকা হয়েছে 7 লাখ টাকা। তবে খামারিরা বলছেন গোখাদ্যের দাম বাড়ায় খরচ বেশি হয়েছে। এই ষাঁড়গুলো উপযুক্ত দাম নিয়ে শঙ্কায় আছেন। 10 লাখ প্লাস বলছে, খরচ হয়েছে যাবত 12 লাখের উপরে। রাজা বাহাদুর নাম হয়েছে একমাত্র শুধু কারণ হয়েছে বিলে ছাড়লে অন্য কোনো গরু আর এইটার মানে ইসের জন্য থাকতে পারতো না। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, খামারিদের দেশীয় পদ্ধতিতে পশু পালনের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ঢাকা শহর থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থানে কলাপাড়া থেকে আমাদের এই গরুগুলো আমরা সরবরাহ করতে পারবো বলে আমরা আশাবাদী। কলাপাড়ায় এবার কোরবানির জন্য প্রস্তুত আছে 20,000 পশু। শাকিলা শম্পা, 71। এবারের ঈদযাত্রায় ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট মহাসড়কের কয়েক জায়গায় উন্নয়ন কাজের অব্যবস্থাপনার কারণে ভোগান্তি হতে পারে বলে মনে করছেন যাত্রীরা। বিশেষ করে ঈদের আগের 2 দিন যানবাহন এবং কোরবানির হাটের চাপ বাড়লে যানজট তীব্র হবে বলে মনে করছেন তারা। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। 37টি জেলার প্রবেশদ্বার নারায়ণগঞ্জের কাঁচপুর, বাংলাদেশের অন্যতম ব্যস্ত মহাসড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। এই সড়ক দিয়ে দৈনিক অন্তত 30,000 যানবাহন চলাচল করে। ঈদে এই চাপ দ্বিগুণ হয়। তাই ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট মহাসড়কের অনেক জায়গায় উন্নয়ন কাজের অব্যবস্থাপনার কারণে ভোগান্তি হতে পারে এবারের ঈদ যাত্রায়। যাত্রীরা বলেন, ঈদের আগে 2 দিন যানবাহনের চাপ বাড়ে, পাশাপাশি মহাসড়কে বসে অবৈধ পশুর হাট। এতে যানজট আরও বাড়ার ভয় রয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজা পর্যন্ত মোট 21 কিলোমিটার সড়কের ভোগান্তির মাত্রা বাড়বে বলে মনে করছেন যাত্রীরা। আত্মীয় স্বজন থাকে দেশে, তাদের সাথে দেখা করার জন্য যাবো, কিন্তু এই যানজটের জন্য আমরা যাইতে পারতেছি। যেখানে আমাদের বাড়িতে যেতে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা লাগে, সেখানে আমাদের প্রায় 5-6 ঘন্টা পার করে যেতে হয়। গাড়ি ঘোড়া যানজটের যে বিষয়গুলো, এগুলো যাতে একটু নজরে রাখে। জেলা পুলিশ সুপার বলেন, ভোগান্তি এড়াতে অতিরিক্ত ফোর্স মোতায়েন থাকবে, পাশাপাশি টহল টিম বাড়ানো হবে। ঢাকা থেকে পূর্বাঞ্চলীয়, উত্তরাঞ্চলীয় যত মানুষ যেতে হয়, নারায়ণগঞ্জকে ক্রস করে যেতে হয়। কাশপুর থেকে সিলেট হাইওয়েগামী আমাদের রাস্তাটা কিন্তু ভালো না, সেখানে গাড়ি স্লো হয়ে যায়। এবছর আমাদের একটা বড় ডেভেলপমেন্ট থাকবে, ইনশাল্লাহ এবছর সমস্যা হবে না। যানজটের সব পয়েন্ট সচল রাখার পাশাপাশি মেঘনা টোল প্লাজায় দ্রুত টোল আদায় করা গেলে সড়কে কিছুটা স্বস্তি আসবে বলে মনে করছেন যাত্রীরা। নূর তাজমিন নীর, 71। গাইবান্ধার সুন্দরগঞ্জের দুর্গম চরাঞ্চলের খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায় করায় ক্ষোভ জানিয়েছে চরের বাসিন্দারা। তাদের অভিযোগ, ইজারাদার তার ইচ্ছে মতো নৌকা পারাপারের টোল আদায় করছে।
আর ইজারাদার বলছেন, ঘাট তদারকির দায়িত্বে থাকা জেলা পরিষদ টোল ঠিক করে দেয়নি। তবে জেলা পরিষদ বলছে টোল নির্ধারণের প্রস্তুতি চলছে। শামীম আল শামর তথ্য ছবিতে প্রতিবেদন। গাইবান্ধা সুন্দরগঞ্জে চলাচলের মানুষের পারাপারের একমাত্র মাধ্যম নৌকা। যাত্রীদের অভিযোগ, জেলা পরিষদ খেয়াঘাটগুলো ইজারা দিলেও ভাড়া ঠিক করে দেয়নি। এতে সুযোগে ইজারাদাররা ইচ্ছে মতো ভাড়া আদায় করছে। এ নিয়ে ক্ষোভ জানান ভুক্তভোগীরা। যাই পারে আগে হাতে 5 টাকা ভরা, এখন আছে না 40 টাকা, ঈদ পুজোয় গেলে 50 টাকা, কারণ রুগী নিয়ে গেলে টাকা বেশি নেই। আমাদের নৌকা ভরার জন্য আমরা স্কুল কলেজে যাইতে পারি না। যাত্রীরা আরো জানান, ঈদ কিংবা পুজোয় ভাড়া আদায়কারীদের অত্যাচার আরো বাড়ে। এসব ঘটনায় মানববন্ধন করেও সমস্যা সমাধান হয়নি। আমাদের বুড়ে মা, বুড়ে বাপ, বাজার ঘাট, স্কুল, মাদ্রাসা, কলেজ সবগুলো আমাদের ওই পারে যেতে হয়। আমরা গরিব মানুষ কামলা দিয়ে খাই, 40 টাকা 50 টাকা না ভাড়া দিলে আমাদের কি পোষাবে? 10 টাকার ঊর্ধ্বে আমাদের ভাড়া দেওয়ার ক্ষমতা নাই, অথচ আমাদের 40 টাকা দিতে হয়। আমরা 10 টাকার ঊর্ধ্বে আমরা ভাড়া দিতে পারবো না, 10 টাকা হলে আমাদের চলবে। এদিকে ইজারাদার বলছেন, জেলা পরিষদ থেকে কোনো টোল চার্জ দেয়া হয়নি, তাই পূর্বের নির্ধারিত টোল তারা আদায় করছেন। 2024 সাল পর্যন্ত 40 টাকা ভাড়া ছিল, গত বছর 30 টাকা ভাড়া নেওয়া হয়েছিল আর কি। ওই যে কাজ কালেকশনে গেল না, তারপরে দেখি 30 টাকা ভাড়া নেওয়া হয়েছিল। অপরদিকে জেলা পরিষদ বলছে, সরেজমিন তদন্ত করে এবং বিভাগীয় কমিশনারের অনুমতি নিয়ে দ্রুতই টোল নির্ধারণ করা হবে। আমরা সরেজমিনে ঘাটটা পরিদর্শন করব এবং বাস্তুচিত্র পর্যবেক্ষণের সাপেক্ষে তারা একটা মূল্য তালিকা নির্ধারণ করবে। গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলায় একাধিক ঘাট নিয়ে প্যাকেজ ঘাট রয়েছে 5টি, যার মধ্যে 2টি ইজারা দেয়া হলেও বাকি 3টি আদায় করে জেলা পরিষদ নিজেই। আল ইমরান, 71। ময়মনসিংহের ত্রিশালে শনিবার থেকে শুরু হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মোৎসব। ত্রিশালের দরিরামপুর একাডেমি মাঠের নজরুল মঞ্চে 3 দিনের এই উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করা হয়েছে। এ বিষয়ে আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, একটু জানাবেন প্রধানমন্ত্রীর আগমন ঘিরে স্থানীয় ও আয়োজকরা কি বলছেন? স্থানীয় যারা দলের নেতাকর্মী সমর্থক আছেন তারা দারুণ উচ্ছ্বসিত এবং আনন্দিত। প্রধানমন্ত্রীর এই আগমনকে ঘিরে গোটা ত্রিশাল জুড়ে আমরা দেখছি একটি উচ্ছ্বাসের জোয়ার বইছে। এবং আপনি জানেন যে প্রধানমন্ত্রী সরকার গঠন করার পর প্রধানমন্ত্রী হিসেবে এটি ময়মনসিংহের প্রথম তারেক রহমান আসছেন। এটি ঘিরে দলের নেতাকর্মী সমর্থকরা যেমন উচ্ছ্বাসিত, তেমনি নজরুল প্রেমী ভক্ত অনুরাগীদের মধ্যে আমরা একটি উচ্ছ্বাস ভাব লক্ষ্য করছি। তিনি প্রথমে ত্রিশাল এই জয়ন্তী উদ্বোধনের আগে স্থানীয় বৈলোর এলাকায় একটি ধরা খাল রয়েছে, সেটি উদ্বোধন খনন যে পুনন খনন সেটি তিনি উদ্বোধন করবেন। এটি এর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটি উদ্বোধন করেছিলেন। এটি পুনন খনন করা হবে। এই খালটি পুনঃখননের ফলে 3 কিলোমিটার অর্থাৎ ঠুনকি বিল এবং বুকা বিল এই দুটি বিলের মধ্যে একটি সংযোগ স্থাপন করা হবে এবং পানির প্রবাহ বাড়বে, মানুষজন মাছ চাষ সহ কৃষি উৎপাদন বাড়াতে পারবে। যেটি আমরা জেনেছি যে প্রায় 1000 একর জমি কৃষি এই খালের সেচ সুবিধা পাবে এবং 4000 কৃষক উপকৃত হবে। এছাড়া এই খাল পুনঃখনন উদ্বোধন শেষে তিনি জন্মজয়ন্তীর বার্ষিকী যে উদ্বোধন রয়েছে 3 দিন ব্যাপী, সেটি দরিরামপুর একাডেমির মঞ্চে সেটি। বাবুল হোসেন, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবারও চেষ্টা করব আপনার সাথে যুক্ত হবার জন্য। দর্শক, ময়মনসিংহের ত্রিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী বাবুল হোসেন। সিলেটে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে সিলেট বিভাগে এই রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 47 জনে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, প্রথম থেকে হাসপাতালগুলোতে আইসোলেশন নিশ্চিত না করায় হাম শহর থেকে গ্রামে ছড়িয়ে পড়েছে। এখন তার নিয়ন্ত্রণে আসতে সময় লাগবে। মুহিত দিদারের তথ্য ছবিতে প্রতিবেদন। সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে সুনামগঞ্জ থেকে 8 দিন আগে 2 যমজ নাতিকে নিয়ে এসেছিলেন সুনামগঞ্জের আইবুন বেগম। যমজদের মধ্যে একজন এরই মধ্যে মারা গেছে, আরেকজন আইসিইউতে। তিনি অপেক্ষা করছেন হাসপাতালের বারান্দায়। ডাক্তার সাহেব ওষুধ ভর্তি দিয়েছেন, তারা কইছেন নিউমোনিয়া।
ওনে নিউমোনিয়ার চিকিৎসা করতে করতে ওনে নিউমোনিয়া তার বেটার ভালো হয় না, খালি বাইরে উঠে ঠান্ডা দিলাইলা তারা আইসুত দেওয়ার পরে আইসুত 60 দিন রাখা হইল, চিকিৎসা নেওয়া হইল, নাতিটা আমার মারা খাইল। শুধু আইবুন বেগমই নন, এমন অসংখ্য মা বাবা এই হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন। এখানে এসে আমরা বর্তমানে আরাম পাইছি, আল্লাহর রহমতে এখন বর্তমানে বাচ্চা ভালোই আছে। বাচ্চার বয়স হলো 5.5 বছর। বর্তমানে চিকিৎসা খুব ভালো, নার্সও ভালো, সব দিকে মনে সিট ফিট সব দিকে আমরা ভালো। সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল এই মুহূর্তে শুধু হামের চিকিৎসার জন্য বরাদ্দ করা হয়েছে। এই হাসপাতাল সহ সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে প্রায় 300 রোগী। সবখানেই রোগীর স্বজনদের নানা অভিযোগ রয়েছে। হাম হয়েছে, তারপরে নিউমোনিয়া। এই সুনামগঞ্জ সদর হাসপাতাল থাকাকালীন আমার বাচ্চা নিউমোনিয়া হয়ে গেছে, তারা ধরতে পারছে না। হাম নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামে আক্রান্তের হার আগের চেয়ে কিছুটা কমেছে। এই হার গ্রামাঞ্চলেই বেশি। প্রতিদিনে যে আমাদের দৈনিক যে সন্দেহজনক হাম রোগীর পরিমাণটা কিছুটা কমে আসছে। এখন তো আমরা আশা করতেছি যেহেতু ভ্যাকসিনেশন কাভারেজটা আমাদের মোটামুটি সন্তোষজনক, তাহলে এটা প্রাদুর্ভাবটাও কমে আসবে। আক্রান্তদের বেশিরভাগই জ্বর, কাশি, ডায়রিয়া নিয়ে আসছে। এদের মধ্যে 3 মাস থেকে 12 বছরের শিশুদের সংখ্যা বেশি। সদ্য মৃত 5 শিশুর মধ্যে 2 জন সিলেট MAG ওসমানী মেডিকেল, 2 জন শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল ও 1 জন সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আল ইমরান, 71।